1930 সালে মুসলিম লীগের এলাহাবাদ অধিবেশনের সভাপতি শারিক বাল যখন মুসলমানদের জন্য আলাদা দেশ গঠনের কথা বলেছিলেন, তখনই হায়দ্রাবাদের নিজাম উসমান আলী হায়দ্রাবাদও নিজের রিয়াসতকেও সেই কল্পিত ইসলামিক দেশের অংশ করার স্বপ্ন দেখতে শুরু করলেন। কিন্তু রিয়াসতে হিন্দুদের 50%-এরও বেশি জনসংখ্যা থাকায় এটা সম্ভব ছিল না। এই কারণেই নিজাম নিজের ক্ষমতার অপব্যবহার করে মুসলমানদের সংখ্যা বাড়ানোর জন্য হিন্দুদের ব্যাপকভাবে ধর্মান্তরিত করার ষড়যন্ত্র শুরু করেন। শীঘ্রই নিজামের ইশারায় খাকসার পার্টি, নিজাম সেনা, ইত্তেহাদুল সংগঠন, দিনদার সিদ্দিকের ধর্মীয় গুন্ডারা হায়দ্রাবাদ রিয়াসতে তাণ্ডব শুরু করে দেয়। রিয়াসতের সরকারি কর্মকর্তারা রাজ্যের হিন্দু জনগণের ওপর ইসলাম চাপিয়ে দিতে কোনো কসরত রাখছিলেন না। অনেক শহর ও গ্রামের পুরনো নাম বদলে ইসলামিক নাম রাখা হয়েছিল। আখলির নাম হয়ে যায় জহিরাবাদ, বিদরের নাম বদলে রাখা হয় মোহাম্মদাবাদ এবং ধারাশিবের নাম রাখা হয় উসমানাবাদ। নিজামের দয়ায় চলা মৌলধীরা হিন্দু দলিতদের ভুল পথে চালিত করে তাদের ধর্মান্তরিত করতে ব্যস্ত হয়ে পড়ে এবং তাদের হিন্দুদের বিরুদ্ধেই বিদ্রোহ করতে উস্কানি দিতে শুরু করে। অন্যদিকে নিজামের রজাকাররা দ্রাঙ্গুলো লুটপাট করছিল। হিন্দু নারী ও মেয়েদের সঙ্গে ধর্ষণের মতো জঘন্য কাজ করছিল। হাজার হাজার হিন্দু শিশুর জোরপূর্বক খতনা করা হয়েছিল এবং যারা কোনো কাজে আসত না তাদের হত্যা করে ফেলা হয়েছিল। রিয়াসতে ধর্মের নামে চলা অত্যাচারগুলো ঢাকতে নিজাম কিছু হিন্দু মন্দিরে অর্থ দিত এবং বিনিময়ে সেই মন্দিরের লোভী পুরোহিতরা নিজামের উদারতার গান গায়। 85% বিশাল জনসংখ্যা থাকা সত্ত্বেও হায়দ্রাবাদ রিয়াসতে হিন্দুরা সংগঠিত ছিল না এবং এই কারণেই 10% মুসলিম জনসংখ্যা তাদের ওপর সম্পূর্ণ স্বাধীনভাবে কোনো বাধা ছাড়াই অত্যাচার করতে পারে। যদি কোনো হিন্দু প্রতিবাদ করত তাহলে তাকে মিথ্যা অভিযোগে জেলে ধরে অমানবিক নির্যাতন করা হতো। এবং এই সব অত্যাচার নিজামই করছিল। সেকুলারিজমের চাদর গায়ে জড়ানো গান্ধীজির কাছ থেকে কোনো সাহায্য পাওয়ার আশা দেখা যাচ্ছিল না। সব মিলিয়ে হিন্দুদের সামনে তখন মাত্র দুইটা পথ খোলা ছিল। একটা হলো ধর্মের জন্য মাথা কেটে দেওয়া, আরেকটা হলো মাথা নিচু করে ধর্ম ছেড়ে দেওয়া। এমন চরম হতাশা আর অত্যাচারের পরিবেশে ছিল হায়দ্রাবাদ। রিয়াসতে তখন আর্য সমাজের উত্থান ঘটল। দেখতে দেখতে রিয়াসতে 200-রও বেশি জায়গায় আর্য সমাজ মন্দির প্রতিষ্ঠিত হয়ে গেল। আর্য সমাজ হিন্দুদের সাহস জুগিয়েছিল এবং তাদের নিজামের অত্যাচারের সামনে মাথা না নত করার জন্য অনুপ্রাণিত করেছিল। এটাই শেষ নয়, আর্য সমাজের প্রচার করা নিজামের অত্যাচার ও লোভের কাছে মাথা নত করে যারা ধর্ম ত্যাগ করেছিলেন সেই সব হিন্দুদের ঘরে ফেরানোর অভিযানও শুরু করেছিলেন। এসব দেখে নিজাম আর তার দোসররা ভালোভাবেই বুঝে গেল যে যতদিন আর্য সমাজ থাকবে ততদিন হায়দ্রাবাদ রিয়াসতের ইসলামীকরণ সম্ভব নয়। আর্য সমাজকে পথ থেকে সরানোর জন্য নিজাম আর্য সমাজের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করল। যোগ্য বিদ্যালয় ও আর্য সমাজ মন্দিরগুলো ভেঙে ফেলা হতে লাগল। আর্য সমাজের ধর্ম প্রচার এবং জলসা জুলুসের ওপর নিষেধাজ্ঞা জারি করা হলো। রিয়াসতের বাইরে থেকে আর্য উদ্দেশ্যকদের আসার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হলো। অনুমতি ছাড়া আর্য সমাজ মন্দিরে সাপ্তাহিক সৎসঙ্গেও নিষেধাজ্ঞা জারি করা হলো। আর্য সমাজের ওন ধ্বজের পরিবর্তে নিজামের পতাকা উত্তোলনের আদেশ দেওয়া হলো। এতেই শেষ নয়, আর্য সমাজের বহু কর্মীকে মিথ্যা ফৌজদারি মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানো হলো। গুঞ্জতিতে মুসলিমদের দ্বারা আর্য সমাজের কর্মী বেদ প্রকাশের নির্মম হত্যার মধ্য দিয়েই হায়দ্রাবাদ রিয়াসতে আর্য সমাজের কর্মীদের আত্মবলিদানের সূচনা হয়। তবুও এত কিছু ঘটার পরও আর্য সমাজ অটল ছিল। আর্য সমাজ এই বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করেছিল এবং নিজামের পক্ষ থেকে অত্যাচার বন্ধ করার আশ্বাসও দেওয়া হয়েছিল। কিন্তু ধর্মীয় উন্মাদনায় ডুবে থাকা নিজামের অত্যাচার বন্ধ হয়নি। নিজাম যে নির্লজ্জতা ও ধূর্ততা দেখাচ্ছিল তাতে আর্য সমাজের দেশব্যাপী সংগঠনে ক্ষোভ ছড়িয়ে পড়তে শুরু করল।
এই বিষয়ের পরবর্তী কৌশল নির্ধারণের জন্য আর্য সমাজ সোলাপুরে আর্য মহাসম্মেলনের আয়োজন করেছিল, যেখানে আর্য সমাজের সর্বোচ্চ সংস্থা সার্বদেশিক আর্য প্রতিনিধি সভা আলোচনা থেকে কোনো সমাধান না আসায় হায়দ্রাবাদ রিয়াস্তের বিরুদ্ধে সত্যাগ্রহের ঘোষণা দেয়। সত্যাগ্রহের ঘোষণা হতেই সারা দেশ থেকে আর্য সমাজের কর্মীদের মধ্যে হায়দ্রাবাদ রিয়াস্তে পৌঁছানোর জন্য হুড়োহুড়ি পড়ে যায় এবং হাজার হাজার সত্যাগ্রহীর হায়দ্রাবাদে পৌঁছানোর খবর আসতে থাকে। মহাত্মা নারায়ণ স্বামীজি ৩১ জানুয়ারি ১৯৩৯ এ সত্যাগ্রহ শুরু করার ঘোষণা দেন। সত্যাগ্রহের নীতিমতে স্বামীজি টেলিগ্রাফের মাধ্যমে এই খবর গুলবার্গার সুবেদারকে পাঠিয়ে দেন। এই ঘোষণায় রিয়াস্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং তড়িঘড়ি সত্যাগ্রহ থামানোর জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়। ঘোষিত সময়ে যখন স্বামীজি সত্যাগ্রহীদের প্রথম দলে নিয়ে গুলবার্গায় পৌঁছালেন, তখন রিয়াস্তের কর্মকর্তারা সিপাহীদের নিয়ে আগেই সেখানে উপস্থিত ছিলেন। কর্মকর্তা স্বামীজিকে রিয়াস্ত ছেড়ে চলে যাওয়ার আদেশ দেন, কিন্তু স্বামীজি ও তাঁর সঙ্গীরা স্পষ্টভাবে তা অস্বীকার করেন। এরপর সব আন্দোলনকারীদের গ্রেপ্তার করা হয় এবং স্বামীজির সঙ্গে বাকি সব সত্যাগ্রহীদের বিরুদ্ধে রিয়াস্তের আদালতে মামলা চালিয়ে ১১ বছরের কঠোর কারাদণ্ড দেওয়া হয়। এই ঘটনাক্রমের পর আন্দোলন যেন আগুনের মতো ছড়িয়ে পড়ে। ১ নয়, ২৪ নয়, লাখ লাখ আছে ভিত খাজানায় নয়, ২৪ নয়, লাখ লাখ আছে ভিত খাজানায় ভিত জমেছে। আত্মোৎসর্গকারীদের এগিয়ে চলার পথে এগিয়ে যাওয়ার ভিত জমেছে। আত্মোৎসর্গকারীদের এগিয়ে চলার পথে এগিয়ে যাওয়ার ভিত আমরা পূর্ণ করে দেব। জেলখানাগুলো আছে বীর দয়ানন্দ এর, জেলখানাগুলো আছে বীর দয়ানন্দ এর, আমাদের সবাই খুব ভালোভাবে চেনে বীর দয়ানন্দ এর, সবাই চেনে বীর দয়ানন্দ। কুল চাঁদকরণ। ব্রেক টাইম ০.৫। শারদা, খুশহাল চাঁদ, খুরসন্দ, পণ্ডিত, ধুরেন্দ্র, পণ্ডিত, বেদ, ব্রত, মহাশয়, কৃষ্ণ এবং পণ্ডিত জ্ঞানেন্দ্রর নেতৃত্বে একের পর ১৬টি দলে হাজার হাজার আর্য সমাজী আন্দোলনকারী হায়দ্রাবাদ রিয়াস্তে পৌঁছে গেলেন এবং রিয়াস্তের আদালতগুলোতে তাদের বিরুদ্ধে একতরফা বিচার চালানো হল। তাদের শাস্তি ঘোষণা করা হয়েছিল। কিন্তু আজ সত্যাগ্রহীদের বিপুল সংখ্যার সামনে রিয়াস্তের জেলগুলো ছোট হয়ে পড়ছিল এবং নতুন বন্দীদের রাখার জন্য আর জায়গা ছিল না। এরপর আর্য সত্যাগ্রহীদের রাখার জন্য অস্থায়ী জেল তৈরি করতে হয়। যখন সত্যাগ্রহের ঘোষণা হয়েছিল, তখন নিজাম এটিকে ফাঁকা হুমকি বলে মনে করেছিলেন। সে ভেবেছিল যদি সত্যাগ্রহ শুরু হলো তাহলে সেটাকে দমন করে ফেলা যাবে। কিন্তু সত্যাগ্রহ শুধু শুরুই হয়নি, বরং এটি হায়দ্রাবাদ রিয়াস্তের ভিত কাঁপিয়ে দিয়েছিল। রিয়াস্তের ইসলামীকরণের পরিকল্পনায় বাধা করতে দেখে নিজাম অস্থির হয়ে উঠেছিল। জেলাগুলোতে সত্যাগ্রহীদের অমানবিক নির্যাতন করা হতে লাগল, তাদের সঙ্গে অকারণে মারধর করা হতে লাগলো এবং কঠোর পরিশ্রম করানো হতে লাগলো। খারাপ খাবার ও পানি দেওয়ার কারণে অনেক সত্যাগ্রহী অসুস্থ হয়ে পড়ল। তার মধ্যেও সীমা ছাড়িয়ে যেত যখন ইত্তেহাদুল সংগঠনের গুন্ডারা জেলে ঢুকে পড়ত। পুলিশের সামনে সত্যাগ্রহীদের নির্মমভাবে মারধর করতে শুরু করত। কিন্তু আন্দোলন দমন করার জন্য নিজাম যত রকম কৌশল অবলম্বন করেছিলেন, তাতে তিনি আন্দোলনকে আরো বেশি উস্কে দেওয়ার কাজই করেছিলেন। অত্যাচার ও আত্মত্যাগের খবরের মধ্যেই অষ্টম দলটি পণ্ডিত বিনায়ক বিদ্যালঙ্কারের নেতে হায়দ্রাবাদ অভিমুখে রওনা দিল। জেলে বন্দী প্রথম ৭টি দলের প্রবল আন্দোলনের ফলে আগেই হায়দ্রাবাদ রিয়াস্তের ভিত নড়বড়ে হয়ে গিয়েছিল এবং এখন অষ্টম দলের আগমনের খবর শুনে নিজামের হুঁশ উড়ে গেল। পরিস্থিতি কতটা গুরুতর হয়ে উঠেছিল তা বোঝা যায় এই ঘটনা থেকে যে রিয়াস্তের কট্টর ইসলামী সংবাদপত্র ওয়াক্ত তাদের ৭ জুলাই ১৯৩৯ সালের সংখ্যায় ভবিষ্যৎবাণী করেছিল যে অষ্টম দলের সত্যাগ্রহের প্রয়োজনই পড়বে না, নিজাম সরকার তার আগেই আর্য সমাজের সামনে মাথানত করবে। আর্য সমাজের প্রবল আন্দোলন ও চাপের ফলে অবশেষে ১৭ জুলাই ১৯৩৯ সালে নিজাম সরকার আত্মসমর্পণ করতে বাধ্য হয়। তারা হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ করার এবং আর্য সমাজের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সরকারি ঘোষণা দেয়।
এই বিজয় মহর্ষি দ্বন্দ্বের সৈনিকদের দ্বারা সনাতন ধর্ম রক্ষার জন্য দেওয়া সর্বোচ্চ আত্মবলিদান ও আদর্শগত দৃঢ়তারই ফল, যা হায়দ্রাবাদের শক্তিশালী রিয়াস্তে নিরস্ত্রভাবেই মাথা নত করতে বাধ্য করেছিল। আন্দোলন শুরু হওয়ার আগেই ধর্ম প্রচারের জন্য আর্য সমাজের 10 জনেরও বেশি কর্মী আত্মবলিদান দিয়েছিলেন। আন্দোলনের সময় জেলে সত্যাগ্রহীদের দিয়ে কঠোর পরিশ্রম করানো, মারধর করা, অসুস্থ ও মারধরে আহতদের চিকিৎসা না করানো, নিকৃষ্ট খাবার ও পানি দেওয়া ইত্যাদি কারণে আরও 25 জন আর্যবীর আত্মবলিদান দিয়েছিলেন। এমন আর্যবীরের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে, যাদের দেহে হায়দ্রাবাদ রিয়াস্তের অমানবিক অত্যাচারের চিহ্ন মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত রয়ে গিয়েছিল। 1947 সালে দেশ স্বাধীন হলেও হায়দ্রাবাদের নিজাম নিজের আসল রূপ দেখাতে ছাড়েনি। আন্দোলনের 9 বছর পর হায়দ্রাবাদ রিয়াস্তের ভারতীয় প্রজাতন্ত্রে একীভূত হওয়ার সময় ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল বলেছিলেন, আর্য সমাজ যদি আগে থেকে এমন ভূমিকা তৈরি না করত, তাহলে 3 দিনের মধ্যে হায়দ্রাবাদে পুলিশ অ্যাকশন সফল হতো না। স্বাধীনতার পর ভারত সরকার হায়দ্রাবাদ আন্দোলনের সকল আন্দোলনকারীদের সম্মানে তাদের স্বাধীনতা সংগ্রামী হিসেবে স্বীকৃতি দিয়েছিল। বাজ উঠল কিবুনির চাকি, ব্রেক টাইম 0.5 গলিতে গুঞ্জন উঠল কিবুনির চাকি, ব্রেক টাইম 0.5 আমরা দুলে দুলে গাইব শিকলের ঝনকারে, ব্রেক টাইম 0.5 আমরা দুলে দুলে গাইব শিকলের ঝনকারে, ব্রেক টাইম 0.5 আজাদির গান বীর দয়ানন্দের, ব্রেক টাইম 0.5 আজাদির গান বীর দয়ানন্দের, ব্রেক টাইম 0.5 আমাদের চেনে গোটা দুনিয়া বীর দয়ানন্দের, ব্রেক টাইম 0.5 হ্যাঁ গোটা দুনিয়া চেনে বীর দয়ানন্দকে, ব্রেক টাইম 0.5